বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আমাদের যে লাইফস্টাইল রয়েছে তা খারাপ বা তার অনিয়মিতার ফলে কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন সময় সবথেকে বেশি প্রভাব পড়ে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার উপর, অর্থাৎ আমাদের যে হজম প্রক্রিয়া রয়েছে বন্ধুরা তার উপর। অনেকেরই গ্যাস, বদহজমের সমস্যা, একেবারে আমাদের যে পাকস্থলী রয়েছে তা থেকে একেবারে মলদার অবধি যে আমাদের যে হজমের যে ক্ষমতাটা রয়েছে বা তার উপর কিন্তু একটা বিশাল বড় প্রভাব বন্ধুরা কিন্তু ফেলে। সো এই সমস্ত বিভিন্ন ভিডিও আমি বানিয়ে রেখেছি চ্যানেলে, অবশ্যই গেলে আপনারা দেখতে পারবেন। অনেকেরই কি হয়, এই হজমের সমস্যার পাশাপাশি মলদ্বারের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে বন্ধুরা, যাকে আমরা পাইলস বা হেমোরয়েডসের সমস্যা বলে থাকি। এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যা যাদের মধ্যে হয় তারা অনেকেই কিন্তু চিকিৎসা করান, এবং চিকিৎসা করার পর দেখা যায় কয়েকদিন তারা ভালো থাকেন, তারপর দেখা যায় আবার তাদের এই সমস্যাটা কিন্তু শুরু হয়ে যায়। আমরা অনেকেই বুঝে উঠতে পারি না যে এই সমস্যাটা কেন আমার মধ্যে বারবার হচ্ছে। ট্রিটমেন্ট প্রপার করানোর পরও, তাছাড়াও আমাদের কোলাইটিসের সমস্যা বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা, ইত্যাদি বিভিন্ন সমস্যা বন্ধুরা তার সাথে কিন্তু জড়িত থাকে। সো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে এই যে পাইলসের বা হেমোরয়েডসের সমস্যা যাদেরই হয় তাদের এই সমস্যাটা কেনই বা বারবার দেখা দেয় এবং তার প্রধান কারণ কি কি। একটা বিষয় আমি একটু বলে দিই, যাদেরই দেখবেন এই পাইলসের সমস্যাটা বেশি দেখা যায় তাদের মধ্যে হজমের সমস্যা খুব বেশি থাকে, কোষ্ঠকাঠিন্যতার সমস্যা তাদের মধ্যে খুব বেশি দেখা দেয়, অর্থাৎ তাদের যে স্টুলটা থাকে বা মলটা একেবারে শক্ত থাকে, বারবার যখন তারা ল্যাট্রিন করতে যান তখন খুব বেশি চাপ দেন, আর যার ফলে এই সমস্যাটা কিন্তু খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সো এর মূল বিষয় কি এবং আপনি কিভাবে 100% সেটাকে কিওর আপনি কিভাবে করতে পারবেন। দেখুন, আমি একটা জিনিস সর্বদা বলে থাকি, যে কোনো রোগ বন্ধুরা আপনাদের মধ্যে হোক না কেন, সবার প্রথম বিষয়টা হলো সেটা শুরুর দিকে সেটাকে ভালোভাবে বোঝা, এবং শুরুর দিকে যদি আপনি তার ট্রিটমেন্টটা শুরু করে দেন এবং কেন বিষয়টা হচ্ছে এটা ভালোভাবে বুঝে নেন, তাহলে কিন্তু সেটা খুব বাড়াবাড়ি করে না এবং বড় আকার ধারণ করে না, কম থাকতে আপনি সমাধান করে নেবেন। আজকের ভিডিওতে আমি একেবারে 100% আপনাদের সলিউশন বলবো যে আপনার এই সমস্যাটা হচ্ছে বারবার দেখা দিচ্ছে, আপনাকে কি করা প্রয়োজন, আপনাদের খাবার দাবারের মধ্যে কি পরিবর্তন আনা প্রয়োজন, আপনি কিছু হোম রেমিডিজও বলতে পারেন, বাড়িতে কিভাবে আপনি তার ট্রিটমেন্ট করবেন, কি কি সাবধানতা বা সতর্কতা, খাবার মধ্যে কোন খাবারটা নেওয়া উচিত, কোন খাবারটা খাওয়া উচিত নয়, এবং মেডিকেল ট্রিটমেন্টটা কি, অর্থাৎ ডাক্তারবাবুর কাছে কখন আপনার যাওয়া প্রয়োজন, ডাক্তারবাবু কি কি চিকিৎসা করতে পারেন, কি কি আপনার হতে পারে, এবং বিস্তারিতভাবে 100% কিভাবে আপনি এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যা থেকে সমাধান পাবেন ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সমস্ত ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখুন, এত ভয়ের ব্যাপার এটা কিন্তু নয়। যদি শুরুর দিকে আপনারা যদি কিছুটা বুঝে যান এবং তার সমাধানের পথে হাঁটেন, তাহলে সেটা খুব সহজেই আপনারা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু এই পাইলস বা হেমোরয়েডসের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা আলোচনা করব যে এই পাইলস বা হেমোরয়েডস সেটা মূলত কি ব্যাপার বা কেন এই সমস্যাটা হয়। দেখুন, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেমন রক্ত নালীগুলো থাকে আমাদের হাতে, পায়ে বা শরীরের বিভিন্ন জায়গায়, তেমনি আমাদের যে মলদ্বার রয়েছে তার ভেতরের দিকে বা তার একেবারে বাইরের আশেপাশেও কিন্তু এভাবে রক্ত নালী রয়েছে অনেকগুলো। তো যখন এই রক্ত নালীগুলোর মধ্যে যখন প্রদাহ, ইনফ্লামেশন যখন ঘটে, তখনই কিন্তু এই সমস্যাটা বন্ধুরা সৃষ্টি হয়ে থাকে। এবং এই ইনফ্লামেশনটা আপনার ভেতরের দিকে হতে পারে, আপনার গুহ্যদ্বার বা মলদ্বার একটু উপরের দিকে, ভেতরের দিকে হতে পারে, এবং ঠিক বাইরের আশেপাশের যে নালীগুলো থাকে, যে রক্তনালীগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু এটা হতে পারে। এবং সেই জায়গাতে যখন খুব খারাপ অবস্থায় পরিণত হয় বা বারবার সেখানে ঘর্ষণ ইত্যাদি লাগে, তখন সেখান থেকে রক্তক্ষরণও কিন্তু দেখা দেয়। তবে ভেতরে যখন সেটা থাকে তখন ব্যথা এতটা কিন্তু বন্ধুরা উপশম হয় না। প্রধানত এটা যে হয় তার মূল বিষয় যদি আমি বলি, তাহলে দেখুন, যাদের এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা খুব বেশি হয়, অর্থাৎ যাদের একেবারে স্টুল খুব বেশি হার্ড হয়, শক্ত হয়, আপনি করতে গেলে যখন আপনি মলত্যাগ করতে যান তখন খুব বেশি পরিমাণে আপনি নিচের দিকে আপনাকে চাপ দিতে হয়, বা আপনার কোষ্ঠকাঠিন্যতা হয় না, তারপরও আপনি যখন নর্মালি যখন আপনি বারবার যখন স্টুল পাস করতে যান তখন আপনি খুব জোরে, খুব তাড়াহুড়া করে আপনি মলত্যাগ করেন বা খুব জোরে চাপ দেন, যার ফলে এই যে নার্ভগুলো রয়েছে বা এই যে মাংসপেশিগুলো রয়েছে ওই জায়গাতে এগুলোর মধ্যে কিন্তু খুব বেশি চাপ পড়ে, আর এটা নিয়মিত হওয়ার ফলে এগুলো ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা থাকে, এবং যার ফলে এই সমস্যাটা পাইলস বা হেমোরয়েডসের সমস্যাটা আপনার দেখা দিতে পারে। সো মূলত কোষ্ঠকাঠিন্যতার সমস্যার ফলে কিন্তু এটা হয়ে থাকে। পেটের বিভিন্ন সমস্যা, গ্যাস, বদহজম আপনার খুব বেশি হয়, হজমের সমস্যা,
আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা থাকলেও তা থেকেও কিন্তু এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যাটা বন্ধুরা অনেকেরই কিন্তু দেখা দেয়। যদি এমন কোনো কারণ থাকে লিভারের সমস্যা, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে নেওয়াটা কিন্তু খুব বেশি বন্ধুরা প্রয়োজন। তাছাড়া অনেকেই রয়েছেন যে জলপান একেবারে কম করেন। খুব কম জলপান করার ফলে কি হয়, আমাদের যে স্টুল থাকে তা থেকে জলীয় পদার্থটা আমাদের যে ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত থাকে সেটা বেশি পরিমাণে জলটাকে শোষণ করে নেয়, যার ফলে আমাদের যে মলটা একেবারে শক্ত হয়ে যায়, যার ফলে হতে পারে অনেকেই শাকসবজি একেবারে খান না, তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। শাকসবজি বা রাফিজ জাতীয় যে খাবারগুলো রয়েছে, ফাইবার জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলো আপনাদের নিয়মিত গ্রহণ করা উচিত। তাতে আমাদের মলটা একেবারে নরম হয় বা বেশি পরিমাণে হয় এবং সেটা কিন্তু সেই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা কিন্তু রূপান্তরিত হয় না। তাছাড়া যারা অবেসিটিতে ভুগছেন, অর্থাৎ খুব বেশি মোটাসোটা ওজন যাদের খুব বেশি, তাদেরও বন্ধুরা এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। যারা প্রেগনেন্ট মহিলা থাকেন তাদেরও কিন্তু, কারণ তাদের মধ্যে আয়রনের মতো ঔষধ তাদের নিয়মিত খেতে হয়, যার ফলে তাদের স্টুলটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে এবং যা থেকে স্ট্রেইন বেশি করতে হয়, চাপ বেশি দিতে হয়, যার ফলে তাদের সেই অংশগুলো ছিঁড়ে যেতে পারে বা সেখান থেকে হালকা রক্ত বেরিয়ে আসতে পারে বা এই হেমোরয়েডস পাইলসের মতো সমস্যা তাদের কিন্তু হয়ে যেতে পারে। প্রথমত সেটা দুই ধরনের দেখা দেয় বেশিরভাগ। একটা হলো ইন্টারনাল অর্থাৎ ভেতরের দেওয়ালে, অর্থাৎ আমাদের যে মল দাঁড়টা থেকে বাইরে থেকে একটু উপরের দিকে সেই অংশের ভেতরের যে রক্তনালীগুলো আছে সেগুলোর মধ্যে যখন এমন প্রদাহ বা ইনফ্লামেশন দেখা দেয় এবং সেখান থেকে একটা মাংসপিণ্ড বা টিস্যু ঝুলে আসে, তো এটাকে আমরা ইন্টারনাল হেমোরয়েডস বলে থাকি। এবং একটা একেবারে বাইরের দিকে যেটা হয় সেটাকে আমরা এক্সটার্নাল হেমোরয়েডস বলে থাকি। সো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল যে হেমোরয়েডস থাকে দুটির মধ্যে কিন্তু একই প্রকারের সমস্যা দেখা দেয়। ইন্টারনাল হেমোরয়েডসটা যদি আপনার একেবারে বাইরের দিকে ঝুলে আসে, অনেক সময় দেখা যাচ্ছে হাত দিয়ে সেটাকে ধরা যায়, সো এক্ষেত্রে খুব বেশি ব্যথা অনুভব হতে পারে। বা যে এক্সটার্নাল হেমোরয়েডস যেটা রয়েছে বাইরের একেবারে মলদ্বারের বাইরের দিকের যে নালীগুলো থাকে সেগুলোর মধ্যে যখন ইনফ্লামেশন ঘটে তখন সেটাকে এক্সটার্নাল হেমোরয়েডস বলা হয়। এবং এখানে বারবার ঘর্ষণ লাগা, কোনো কিছুর মধ্যে লাগা, তার ফলে কিন্তু সেখানে ইনফেকশন বা ইনফ্লামেশন দেখা যেতে পারে। আপনি মল ত্যাগের সময় খুব বেশি ব্যথা বা জ্বালা যন্ত্রণাও কিন্তু আপনার অনুভব হতে পারে বা সেখানে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বন্ধুরা সব থেকে বেশি থাকে। সো কি কি কমপ্লিকেশন দেখা যেতে পারে? পেইন হতে পারে, অর্থাৎ ব্যথা যন্ত্রণা অবশ্যই হবে যদি সেখানে লাগে। ইনফেকশন হতে পারে, ইচিং হতে পারে, অনেকে সেই জায়গাটাতে খুব বেশি চুলকানোর ইচ্ছে হবে, এটা হতে পারে। এক্সটার্নাল হেমোরয়েডস যেটা হয় সেটা বাইরের দিকে ঝুলে আসে, সেখানে অনেক নোংরা কিছু আবর্জনা লেগে যেতে পারে, যার ফলে আপনার মলত্যাগ করার সময় সমস্যা বা ব্যথা যন্ত্রণা দেখা যেতে পারে এবং সেখান থেকে সংক্রমণ কিন্তু বন্ধুরা ছড়াতে পারে। এবার আমরা জানবো তার ট্রিটমেন্টটা, অর্থাৎ কিভাবে 100% কিওর সেটাকে করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। কি কি খাবার দাবার আপনি খাবেন এবং কিভাবে সেটাকে ম্যানেজ করা হয়। আপনি যদি বিষয়টা বুঝেন, না বুঝে আপনি ট্রিটমেন্ট করলেন, যে কি হলো আমার সেটা বুঝলেনই না, আপনি না বুঝে যে আপনি ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করার পর আপনি দেখবেন আবার 1-2 মাস পর, বা সার্জারি আপনি করলেন তারপর দেখবেন 1-2 মাস পর আবার আপনার যে অন্য কোনো রক্তনালীর মধ্যে সমস্যা হয়ে গেছে এবং এই সমস্যাটা বারবার রিপিট আপনার দেখা দিচ্ছে। সো এই বারবার হওয়ার হাত থেকে বাঁচার জন্য আপনাকে বোঝা প্রয়োজন ট্রিটমেন্ট প্রসেসটা কি এবং আপনার ডায়েটে, খাবার দাবারে বা জীবনযাত্রার মধ্যে লাইফস্টাইলে কি পরিবর্তন আপনার আনা প্রয়োজন, ভালোভাবে এই বিষয়টা আপনি বুঝে নিন। আপনি ডাক্তারের কাছে গেলে এই সমস্যা নিয়ে সিগময়েডস্কোপি দিয়ে বা আপনাকে ডিজিটালি দেখা হবে এই জায়গাটা থেকে কোনো ক্যামেরা দিয়ে দেখা হয়, সেখানে ভেতরে কোনো হেমোরয়েডস আপনার রয়েছে কিনা এটা দেখা হবে, বা আপনার ডাক্তারবাবু সেখানে বাইরে থেকে বা হাত দিয়ে অর্থাৎ আঙুল দিয়ে ভেতরে দেখতে বুঝে নিতে পারেন যে সেখানে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। এই সমস্যাটা বুঝেই বন্ধুরা তার ট্রিটমেন্টটা কিন্তু দেওয়া হয়ে থাকে। অনেকেই ভাবেন যে আমার সার্জারি করতে লাগবে কিনা, অপারেশন লাগবে কিনা। এক্ষেত্রে বলবো, দেখুন, অপারেশন আপনাকে করাটাই কিন্তু শেষ নয়। আপনি যদি বিষয়টা না বুঝেন, অপারেশন করার পরও আবার কিন্তু আপনার সেটা হয়ে যেতে পারে। আপনি বুঝে নিন আপনার যে কারণগুলো রয়েছে। আমি বলবো অপারেশন করার পূর্বে 1-2 মাস আপনাকে এগুলো বোঝা প্রয়োজন। যে কারণগুলো রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, সেটাকে আপনাকে ঠিক করা প্রয়োজন। আপনার খাবার দাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবার বেশি রাখা প্রয়োজন যাতে আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যা না হয়, এটাকে আপনি ম্যানেজ করুন। তারপর আপনার যে অবেসিটি যদি থাকে বা আপনি খুব বেশি সময় ধরে আপনার মলত্যাগ করার অভ্যাস রয়েছে, এগুলোকে আপনাকে পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন। আপনার খাবার দাবারে জলের পরিমাণটা বেশি রাখুন। অনেকের দেখা যায় জল খুব কম খান বা মানসিক দুশ্চিন্তা, ঘুম কম হওয়া ইত্যাদির ফলে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, পাচন তন্ত্র রয়েছে, তার উপরও প্রভাব পড়ে এবং যার ফলে কোষ্ঠকাঠিন্যতার সৃষ্টি হয়। এবং যখনই আপনি হার্ড স্টুল পাস করতে যান তখন আপনার যে জায়গাটা দুর্বল হয়ে আছে বা জায়গাটার মধ্যে অলরেডি ক্ষত হয়ে আছে সেই জায়গাটাতে বেশি চাপ লাগে, আর যখনই সেই জায়গাতে বেশি চাপ লাগে সেই জায়গাতে আবার রক্তনালীগুলো ক্ষয়ক্ষতি হয়
এবং সেখানে প্রেসার দেওয়ার ফলে ব্লিডিং হয় বা ব্যথা হয় এবং এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যাটা বারবার আপনার হয়ে যায়। তো প্রধান বিষয় হলো এই কারণটাকে আপনাকে ম্যানেজ করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন। ডাক্তারবাবু আপনাকে কর্টিকোস্টেরয়েডস মেডিসিন দিয়ে দিতে পারেন, সেই মেডিসিনটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, বা অ্যানেস্থেসিয়া অর্থাৎ একটা জেলি থাকে, লিগনোকেন্ট জেলি বা জাইলোকেন্ট জেলি থাকে, আমি এই ছবিটাও এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনার যে স্টুলটা সেটা সফট করার আশেপাশে যে এই জেলিটা আপনি যখন স্টুল পাস করতে যাবেন তখন এই জেলিটা এখানে লাগিয়ে যদি যান তাহলে জায়গাটাতে ব্যথা যন্ত্রণা কম হবে, খুব সহজে আপনার মলত্যাগ হয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো স্টুল সফটেনার, এটা বোঝা প্রয়োজন। আপনার যাদেরই এই সমস্যাটা হয়ে গেছে তাদের স্টুলটা যাতে সফট হয় বা নরম হয় এর জন্য কিছু মেডিসিন রয়েছে, কিছু ল্যাক্সেটিভ কিছু মেডিসিন থাকে, ল্যাকটোলুজ সিরাপ কিছু থাকে, ডুফালেক্স সিরাপ রয়েছে, ডালকোলেক্স কিছু ট্যাবলেটসও পাওয়া যায়, এগুলো দেওয়া হয়ে থাকে। সো এগুলো আপনি বুঝে আপনার পায়খানাটা কতখানি শক্ত হচ্ছে বা নরম হচ্ছে এটা বুঝে আপনাকে সেবন করা প্রয়োজন। ম্যাক্সিমাম দেখা যায় যাদের খুবই শক্ত হয় এই ডুফালেক্স সিরাপটা 20 বা 30 ml করে দেওয়া হয়ে থাকে। রাত্রেবেলা আপনি যখন ঘুমাতে যাবেন তখন ভাত খাওয়ার পর আপনি এটা সেবন করতে পারেন, এবং সকালে আপনার যখন স্টুল পাসটা হবে একেবারে সফট আপনার স্টুল হয়ে যায় বা নরম হয়ে যাবে। সো এই সিরাপ বা এই জেলি যেগুলো বললাম লিগনোকেন জেলি বা এই সিরাপগুলো দেওয়া হয়ে থাকে আপনার স্টুল বা আপনার যে মলটাকে একেবারে নরম করার জন্য। তাছাড়া আপনার খাদ্যদ্রব্যের মধ্যে পরিবর্তন তো অবশ্যই আপনি করবেন। ইচিং যদি হয়, খুব বেশি চুলকা যদি সেই জায়গা, তাহলে আপনি কিন্তু হাত দিয়ে চুলকাবেন না, সেখানে ডাক্তারবাবুকে বললে কিছু মলম রয়েছে সেগুলো দিয়ে দেবেন। আরেকটা বিষয় বলি, যারাই প্রথম অবস্থায় রয়েছেন অর্থাৎ রোগের শুরুর দিকে রয়েছেন তাদের এটা খুব বেশি করা প্রয়োজন। আপনার বারবার যদি হয় আপনি একটা আপনি ট্যাব নেবেন বা একটা বড় একটা আপনি নেবেন, একটা গামলা নেবেন এবং তার মধ্যে হালকা গরম জল আপনি সেখানে নেবেন, এবং হালকা গরম জলের সাথে আপনি যদি চান তাহলে বিটাডিন 10% যেটা পাওয়া যায় এটাও আপনি একটু দিয়ে দিতে পারেন, অ্যান্টিসেপটিক এটা দিয়ে দিতে পারেন, এবং তার মধ্যে হালকা গরম জলের মধ্যে প্রতিদিন 3 থেকে 4 বার আপনাকে কাপড়টা খুলে আপনাকে সেখানে বসা খুব বেশি প্রয়োজন, সেই জায়গাটা যাতে গরম সেক লাগে, তাতে আপনি অনেকটাই কিন্তু বন্ধুরা আরাম পাবেন এবং সেটাকে সেরে উঠতে বা যেখানে ইনফেকশন বা ইনফ্লামেশন রয়েছে সেটাকে হিল করতে কিন্তু তাতে খুব বেশি আপনার হেল্প হবে। তো এই যে হোম রেমিডিসগুলো আমি বললাম আরেকবার আপনাকে রিপিট করে দিই। আপনার খাবার দাবারের মধ্যে আপনি পরিবর্তন করবেন, কোষ্ঠকাঠিন্য সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করবেন, সবুজ শাকসবজি পর্যাপ্ত পরিমাণে ফলমূল আপনি সেবন করবেন, ঘুম মানসিক দুশ্চিন্তা ইত্যাদি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন, শক্ত জাতীয় খাবার মাংস জাতীয় খাবার বা যেগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বারবার দেখা দেয় এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে আপনি বদ্ধ করুন, জলের পরিমাণ বেশি রাখবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন, সিস্ট বাথ যেটা বললাম অর্থাৎ একটা বাকেটের মধ্যে আপনি হালকা গরম জল নিয়ে সেখানে আপনি বসবেন এবং যদি পারেন বিটাডিন আপনি 10% একটু দিয়ে দিতে পারেন, এটা করতে পারেন। লিগনোকেন জেলি ব্যবহার করতে পারেন, জেলির মাধ্যমে আপনার সেটা হবে। শুক্রাল এএনও জেল একটা রয়েছে, এই জেলটাও আপনি চাইলে সেখানে ব্যবহার করতে পারেন। যদি লিভারের কোনো সমস্যা থেকে আপনার এই সমস্যাটা হয়ে থাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। এবার অপারেশনের কথাটা বলি। অপারেশন বলতে দেখুন যে হেমোরয়েডসগুলো যেগুলো একেবারে বাইরের দিকে বেরিয়ে আসে এগুলো ডাক্তারবাবুরা কেটে অনেক সময় বাদ দিয়ে দেন, সেটা অপারেশনে সেই সময়ে যাওয়া উচিত যখন আর কোনো পন্থা অবলম্বন করার পর আপনার কোনো কাজই হচ্ছে না, আপনার বারবার রিপিট হচ্ছে, তাহলে আপনার ডাক্তারবাবু নিজেই কিন্তু বলে দেবেন যে আপনাকে কি করা দরকার। এবং আপনার ডাক্তারবাবু যদি অপারেশন করেন প্রথম তার মধ্যে যে বাইরের দিকে বেরিয়ে সেগুলোর মধ্যে ইনজেকশন দিয়ে সেগুলোকে ছোট করে ফেলবেন এবং তারপর সেটাকে কেটে বাদ দিয়ে ফেলে দেবেন। বাট একটা কথা মনে রাখবেন, অপারেশন করার পরও আপনার লাইফস্টাইলটাকে আপনি যদি ঠিক না করেন, এই যে বিষয়গুলো বললাম কোষ্ঠকাঠিন্যতার বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি ঠিক না করেন তাহলে পুনরায় কিন্তু আপনার মধ্যে সেটা হবে, আপনার অন্য একটা রক্তনালীর মধ্যে এই সমস্যা হয়ে যাবে এবং বারবার আপনার হবে। তো মেইন বিষয় হলো আপনার লাইফস্টাইলটা আপনি যদি ঠিক করতে পারেন, আপনার হয়ে গেছে তারপরও আপনি সেটাকে কিন্তু খুব সহজেই বন্ধুরা ঠিক করে নিতে পারবেন। বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই আপনি কথা বলতে পারেন, মেসেজ করবেন, আমি সময় বের করে আপনাদের উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করি। আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন সেটা অনুরোধ রাখবো, আর নতুন হয়ে থাকলে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে অনেক স্বাস্থ্য তথ্য আপনি কিন্তু বন্ধুরা পেয়ে নিতে পারেন। বেল আইকনটা অবশ্যই অল সিলেকশন করে দেবেন। তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।